দীঘার জগন্নাথ ধামে এই পূর্ণ যাত্রা রথযাত্রা মাসির বাড়ি পর্যন্ত যাবে। এটা হলো গদি পাওয়ার জন্যে, মুখ্যমন্ত্রীর গদি পাওয়ার জন্যে। কোনো ঘটনা ঘটলে ওখানে অনশনে বসে পড়তো, মিছিলে হাঁটতো, মাথা ফাটাতো মুখ্যমন্ত্রী। ওইসব হলো এখন এই গদিতে বসার জন্যে। না গিয়ে দিদি এখন গিয়েছে দীঘায় জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরে গিয়েছে খুব ভালো, কিন্তু সেটা তো আজকেরও যেতে পারতো। আজকের দিনটা তো ওই মেয়েটাদের পরিবারে গিয়ে যেতে পারতো, তার মা বাবাকে প্রতিশ্রুতি দিতে পারতো যে আমরা ন্যায় বিচার দেখছি, আমরা দেওয়ার চেষ্টা করছি। কিন্তু আমি জানি এই মুখ্যমন্ত্রী ন্যায় বিচার দিতে পারে না। যেভাবে আমাদের আমাদের ঘটনাটা, যেভাবে মুখ্যমন্ত্রী আমাকে এরকম চাকরি দেবে, তাহলে আমি নিতাম না। এই চাকরিতে না আমার পেনশন আছে, না না আমার ডিএ পাই, না আমার সার্ভিস বুক আছে, কিছুই আছে। মুখ্যমন্ত্রী টাকা দিয়ে এই রাজ্যে টাকা দিয়ে মুখ বন্ধ করে দিতে চাইছে। কারণ যে ঘটনাটা ঘটিয়েছে, যারা ঘটনাটা ঘটিয়েছে তারা কিন্তু এই তৃণমূল পার্টিরই লোক। তাহলে যদি তৃণমূল পার্টির লোক না হয়, তাহলে ওখানে বম কি করে পড়লো? প্রত্যেকটা বাড়িতে বম পড়েছে। কারা মেরেছে? সিপিএম এর বাড়িতে বম পড়েছে, বিজেপির বাড়িতে বম পড়েছে। ওই বিধায়কের মেয়ের যদি এটা হতো, তাহলে এখানে সমস্ত রাজনীতির লোকরা, মানে তৃণমূল রাজনীতির লোকরা ওখানে ওখানে যেত। কিন্তু এইটা তো কোনো বিধায়ক বা কারোর কোনো এমএলএ, এমপি, কাউন্সিলরের মেয়ের হয়নি তো, একটা গ্রামের সাধারণ একটা গরিব ঘরের মেয়ের ওপরে এই ঘটনাটা ঘটিয়েছে। তাই এই সরকার সাধারণ গরিব মানুষের জন্য নয়, এই সরকার ধনী ব্যক্তি লোকেদের জন্য আছে। ডিএ পাই না, সব থেকে বড় কথা আমার রিটায়ারমেন্টের পরে কোনো পেনশন নেই। তাহলে ভাবুন মুখ্যমন্ত্রী আমাকে কী চাকরি দিয়েছে। আমি এখন বুঝতে পারছি যে মুখ্যমন্ত্রী কেন আমাকে চাকরি দিয়েছে। যখন আমরা আন্দোলন করছিলাম, আন্দোলন থেকে সরানোর জন্য মুখ্যমন্ত্রী আমাদের এই চাকরি টোপ দিয়ে গিয়েছিল। আর আমরা তখন গ্রাম থেকে, আমরা গ্রামের লোক, আমরা কিছুই জানতাম না। যদি জানতাম, মুখ্যমন্ত্রীর ফাঁদে পা দিতাম না। এখন কামদুনি দেখুন, মুখ্যমন্ত্রী যা যা প্রতিশ্রুতি দিয়েছিল, বলেছিল গ্রামে পাকা রাস্তা করে দেবো। রাস্তা এমন রাস্তা করে দিয়েছে, 1 মাসের পরে রাস্তা খারাপ হয়ে গেছে। বলেছিল ওই যে রাস্তাতে আমার দিদি হেঁটে হেঁটে আসছিলো, বলেছিল ওই রাস্তায় পোস্টার বসিয়ে দেবো। পোস্টার তো দূরের কথা, পোস্টারও বসায়নি। বলেছিল লাইট দেবো, রাত্রিবেলা মেয়েদের আসতে অসুবিধা, আমি ওখানে লাইট দেবো। লাইটও কিচ্ছু করিনি। যে হাই স্কুলটা ছিল, হাই স্কুলটার অবস্থা খারাপ ছিল। মুখ্যমন্ত্রী চলে হাই স্কুলটাই পাকা করে দেবো, তাও কিচ্ছু করিনি। মুখ্যমন্ত্রী যা প্রতিশ্রুতি দেয়, একটা কিচ্ছু পূরণ করে না। মুখ্যমন্ত্রী পুরো ঢপের চপ দিচ্ছে। সামনে ভোট আসছে, অনেক প্রতিশ্রুতি দিবে যে আমাদের হাতে থাকলে আমরা এটা দেখে নিতাম, করে নিতাম, কিন্তু মুখ্যমন্ত্রী কিছু করে না। মুখ্যমন্ত্রী পুরো মানুষের কাছে একটা ঢপের চপ দিচ্ছে। হয় সিপিএম, কংগ্রেস, কত এদের এই বিরোধী পার্টিগুলো, কত মানুষ যে মরবে এই তৃণমূলের হাতে, একমাত্র বিধানসভা ভোটের রেজাল্টের পরে বুঝবেন। হ্যালো হ্যালো নদিয়ার কালিয়াগঞ্জের উপনির্বাচনকে কেন্দ্র করে যখন তৃণমূল প্রার্থী জেতার আগেই তৃণমূল কর্মী সমর্থকরা তারা বিজয় মিছিল বের করে এবং তাদের যে বোম ছোড়া হয়েছে, একটা নাবালিকা মেয়ে মারা গেল। কি বলবেন? দেখুন, যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই খারাপ ঘটনা। ওই যে মেয়েটা মারা গিয়েছে, ও কি বোঝে? ছোট্ট মেয়ে, সে ভোটের রাজনীতি সম্বন্ধে কিছুই জানে না। তৃণমূল সরকার সবে নির্বাচনে, উপনির্বাচনে একটা বাচ্চা মেয়ের প্রাণ হারিয়েছে। কারা হারালো? এই তৃণমূল পার্টির নির্বাচনেই হারিয়েছে। আর বম মেরেছে কারা মেরেছে? তৃণমূল পার্টিরাই মেরেছে। আমি চাই এই সরকার যতদিন থাকবে, বিধানসভা, লোকসভা, উপনির্বাচন থেকে শুরু করে যেখানে যা ভোট হবে, বিরোধী পার্টিরা মার খাবে, মারা যাবে। সিপিএম, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি, এদের মতো মানুষরাই মারা যাবে। মারবে কারা? এই শাসক তৃণমূল সরকারই মারবে। কিন্তু রাজ্য সরকার দেখলাম মমতা ব্যানার্জি সেখানে গেল না, অথচ তৃণমূলের বিধায়ক খামবন্দি করে টাকা নিয়ে গেল। দেখুন, এইটা যদি একটা কোনো ওনার দলের পরিবারের ওপর যদি এটা ঘটতো, উনি কিন্তু এতক্ষণ ওখানে থাকতো। ওনার দলের পরিবারের ওপরে যদি এরকম কোনো ঘটনা ঘটতো, যেত। কিন্তু ওখানে না গিয়ে দিদি এখন গিয়েছে দীঘায় জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরে গিয়েছে খুব ভালো, কিন্তু সেটা তো আজকেরও যেতে পারতো। আজকের দিনটা তো ওই মেয়েটাদের পরিবারে গিয়ে যেতে পারতো, তার মা বাবাকে প্রতিশ্রুতি দিতে পারতো যে আমরা ন্যায় বিচার দেখছি, আমরা দেওয়ার চেষ্টা করছি। কিন্তু আমি জানি এই মুখ্যমন্ত্রী ন্যায় বিচার দিতে পারে না। যেভাবে আমাদের ঘটনাটা, যেভাবে মুখ্যমন্ত্রী পুরোপুরি, মুখ্যমন্ত্রী সিআইডি থেকে শুরু করে মুখ্যমন্ত্রী পুলিশ আর এই এই বিহিত গোয়েল, এরা ঘুষ খেয়ে আমাদের কেসটাকে যা 12টা বাজিয়ে দিয়েছে, প্রমাণ সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছে এই সরকার। এই সরকারের ফাঁদে, এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁদে যে পা দেবে,
সে কোনো দিনও ন্যায় বিচার পাবে না। না কোনো খুনি, কোনো মার্ডার হয়েছে যদি মুখ্যমন্ত্রীর কাছে যায় বিচার পাবে না, কোনো ধর্ষণ হলেও এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গেলেও বিচার পাবে না, কারণ ইনি ধর্ষিতাদের পক্ষে না, উনি যে ধর্ষণ করে তাদের পক্ষে। কিন্তু এই যে খামবন্দি করে টাকা খামবন্দি করে নিয়ে আমি দেখলাম কালকের খামবন্দি করে ওনাদের বিধায়ক না কে জানি না, খামবন্দি করে মেয়েটার মায়ের কাছে টাকা দিচ্ছে। কিন্তু দেখুন আমাদেরও কিন্তু এই মুখ্যমন্ত্রী আমাদের খামে করে টাকা দেওয়ার চেষ্টা করেছিল, আমরা নেইনি, তারপরে আমাদের চাকরির অফার দিয়েছে, আমি মুখ্যমন্ত্রীর চাকরি নিয়েছি। কিন্তু আগে যদি জানতাম মুখ্যমন্ত্রী আমাকে এরকম চাকরি দেবে তাহলে আমি নিতাম না। এই চাকরিতে না আমার পেনশন আছে, না না আমার ডিএ পাই, না আমার সার্ভিস বুক আছে, কিছুই আছে। মুখ্যমন্ত্রী টাকা দিয়ে এই রাজ্যে টাকা দিয়ে মুখ বন্ধ করে দিতে চাইছে, কারণ যে ঘটনাটা ঘটিয়েছে, যারা ঘটনাটা ঘটিয়েছে তারা কিন্তু এই তৃণমূল পার্টিরই লোক। তাহলে যদি তৃণমূল পার্টির লোক না হয় তাহলে ওখানে বম কি করে পড়লো? প্রত্যেকটা বাড়িতে বম পড়েছে, কারা মেরেছে? সিপিএম এর বাড়িতে বম পড়েছে, বিজেপির বাড়িতে বম পড়েছে, কংগ্রেসের বাড়িতে যদি কোনো কংগ্রেস থেকে থাকে তাদের বাড়িতেও বম পড়েছে। কারা মেরেছে? না এই তৃণমূললাই মেরেছে। তৃণমূলরা মেরেছে, যারা মেরেছে তারা তো গ্রামেরই লোক, তাদেরকে 24 জনের নামে এফআইআর করা হয়েছে, 5 জন গ্রেফতার করেছে। আরে বাদ, ওই তো সবাইকে যদি অ্যারেস্ট করে, সামনে বিধানসভা ভোট তো, দিদির ওখানে ভোটটাই পুরো হয়ে যাবে। দিদি চাইছে সামনে কয়েকজনের দিয়ে বাকি কজনের আড়াল দিয়ে বার করে দেয়। যে ভাগে ঘটনাটা ঘটেছিল আরজি করের ঘটনা, নাকি সন্দীপ না সন্দীপ ঘোষ নাকি ঘটনাটা ঘটিয়েছে, আর সঞ্জয় রায় নাকি ঘটনাটা ঘটিয়েছে, আর কেউ ঘটনাটা ঘটায়নি। কিন্তু রাজ্যের মানুষ জানে যে এই ঘটনাটা একজনের দ্বারা ঘটায়নি, এটা অনেকে ঘটিয়েছে। মুখ্যমন্ত্রীর হাতে যে সময় 4 দিন ছিল তার মধ্যেই দিদি অনেক প্রমাণ লোপাট করে দিয়েছে। দিদি চায় না কোনো ধর্ষিতার পরিবার বা কোনো শিশু বাচ্চা মারা গেলে তাদের ওপরেও দিদি ন্যায় বিচার চায় না। এটা মুখ্যমন্ত্রী পুরোপুরি রাজ্যের মানুষের কাছে একটা অন্যরকম খেলা খেলছে। ন্যায় বিচারটা করবে কি? সিবিআই সিআইডি কেউ পাচ্ছে না। দেখুন সঠিক যদি প্রমাণ রাজ্য সরকারের মানে এই রাজ্যে যদি থাকে তাহলে তো সিবিআই প্রমাণটা করে দেবে, কিন্তু যখনই কোনো ঘটনা ঘটছে এই রাজ্য সরকার তো প্রমাণ লোপাট করে দিচ্ছে। আরজিকরের ঘটনায় কি হলো? যখন আরজিকরের ভেতরে ঘরের ভেতরে যখন হামলা হলো, মারধর চললো, তখন মুখ্যমন্ত্রী কেন ওখানে পুলিশ পোস্টিং করিনি? যে ঘরটার পাশে ভাঙচুর হয়েছে, সিসি ক্যামেরা যা ভাঙচুর হয়েছে, মুখ্যমন্ত্রী সব জানে, মুখ্যমন্ত্রী কিছু করবে না। কিন্তু মুখ্যমন্ত্রী তো বলেছিল আর্জিকলে যে আমরা আমাদের হাতে থাকলে আমরা বিচার দেবো। ও, এই তো একদম হাসার মতো কথা বললেন। আমাদের ঘটনা তো ওনার হাতে ছিল। 13 বছর পরে উনি কি আমাদের দেখিয়েছে? 12খানা পিপি উকিল পাল্টে গেছিল মুখ্যমন্ত্রীর কাছে। বিগত মুখ্যমন্ত্রীর কাছে কতবার চিঠি পাঠিয়েছি, একটা কোনো চিঠির উত্তর পাইনি। জ্যোতিপ্রিয় মল্লিকের মাধ্যমে বলার চেষ্টা করেছি মুখ্যমন্ত্রীর সাথে আপনার সাথে দেখা করবো, আমাদের এই কেস থেকে 14খানা পিপি উকিল সরে যাচ্ছে, আমাদের কেসটা আপনি দেখুন। মুখ্যমন্ত্রীর কোনো করিনি। মুখ্যমন্ত্রী এইসব মানুষই সামনের বিধানসভা ভোট বা কোনো ভোট আসলে ভোটের সামনে ভোট আসলে বলে আমাদের হাতে এইটা থাকলে আমরা করে দিতাম, এইটা থাকলে আমরা করে দিতাম। আপনার হাতে তো কামদুনি ছিল, আপনি কি করতে পেরেছেন? কামদুনি ন্যায় বিচার পাইয়ে দিতে পেরেছেন? উল্টে যারা ধর্ষণ করেছে তারা আজকে বাইরে ঘুরে বেড়াচ্ছে, আর ওই ঘুরে বেড়াচ্ছে তাদেরকে আপনি প্রোটেকশন দিয়েছে, তাদের বাড়িতে পুলিশ গার্ড দিয়েছেন। কিন্তু আমার বাড়িতে আপনি পুলিশ গার্ড দেননি, কারণ আমার বাড়িতে যদি ওরা হামলা করে তখন দায়ী কে থাকবে বলুন? তামান্নার মতো সিবিআই দাবি করছে। সিবিআই দাবি করছে যদি সিবিআই সঠিক প্রমাণ যদি এই সরকার, তৃণমূল সরকার যদি ওখানে রেখে থাকে তাহলে সঠিক বিচার পাবে। এর মধ্যে নিশ্চয়ই এই সরকার বা ওখানকার তৃণমূলের নেতারা সব প্রমাণ লোপাট করে দিয়েছে। এই সরকার প্রমাণ রাখতে চায় না। এই সরকার চায় প্রমাণ তাড়াতাড়ি হাফিজ করে সিবিআইয়ের হাতে দিয়ে দেখ। সিবিআই বলবে আমরা তো, সিবিআই তো প্রমাণ না পেলে কি করবে? প্রমাণ না পেলে কেউ রায় মানে ভালো চার্জশিট রিপোর্ট জমা দিতে পারবে বলুন? কিন্তু এই যে ঘটনা ঘটলো, এত বড় ঘটনা, রাজ্যের মুখ্যমন্ত্রী সামান্য একটা টুইট করেছে, সেখানে কোনো দলের প্রতিনিধিও যায়নি। যে বিধায়কের জন্য এত আশা, যে বিধায়ক জিতে গেল সে বিধায়কও যায়। দেখুন এইটা যদি ওই বিধায়কের মেয়ের যদি এটা হতো তাহলে এখানে সমস্ত রাজনীতির লোকরা মানে তৃণমূল রাজনীতির লোকরা ওখানে যেত। কিন্তু এইটা তো কোনো বিধায়ক বা কারোর কোনো এমএলএ এমপি কাউন্সিলরের মেয়ের হয়নি, তো একটা গ্রামের সাধারণ একটা গরিব ঘরের মেয়ের ওপরে এই ঘটনাটা ঘটিয়েছে। তাই এই সরকার সাধারণ গরিব মানুষের জন্য নয়, এই সরকার ধনী ব্যক্তি লোকেদের জন্য আছে। বাংলার মানুষ কি করবে? বাংলার মানুষ এই সামনে বিধানসভা ভোট আসছে, মুখ্যমন্ত্রীর আবার একটা প্রচার করবে, 1200 টাকাকে 2000 করবে, আর 1000 টাকাকে 1500 করবে, লক্ষ্মী ভাণ্ডার বাড়িয়ে দেবে, লেডিস ভোটগুলো মুখ্যমন্ত্রী নেবে। এইটা এবার মুখ্যমন্ত্রী যখন লক্ষ্মী ভাণ্ডার বাড়াবে, লেডিস ভোটগুলো মুখ্যমন্ত্রী পেয়ে যাবে, আবার এই হবে।
আবার একদিক দিয়ে মা লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে আর একদিক দিয়ে মা লক্ষ্মীদের ধর্ষণ করছে। শিশু বাচ্চাটাও কি জানে আমাকে বলুন তো, একটা ছোট্ট বাচ্চা ও রাজনীতি সম্বন্ধে কিছু জানে? তাই আজকে সে এই পৃথিবী ছেড়ে চলে গেল। এর জন্য দায়ী হলো ওই ওখানকার তৃণমূল নেতারা। এই মায়ের একটাই মাত্র সন্তান। শোনেন, একটা মাত্র সন্তান। আমার আরজি করে যে ঘটনাটা ঘটেছে তার বাড়িতে একটাই মাত্র মেয়ে ছিল। ওই যে কালিয়াগঞ্জে যে ঘটনাটা ঘটেছে ওর বাড়িতে একটাই মাত্র মেয়ে। আমাদের যে ঘটনাটা ঘটেছিল আমাদের বাড়ি একটাই মেয়ে। যে পরিবারের ওপরে ঘটনাটা ঘটে না, বা যে মা যে যে ধর্ষিতা বা খুনি বা যে খুন হয়েছে, সরি, যে ধর্ষিতা বা যে মেয়েটার খুন হয়েছে, বা আমাদের এই মারা না বোঝে সন্তান হারানো যন্ত্রণা, এই মারা বোঝে। কিন্তু এই রাজনীতির এই শাসক দলের নেতা নেত্রীরা কেউ জানে না, কারণ তাদের পরিবারের ওপরে তো হয়নি, তারা বুঝবে কি করে বলুন? রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী থাকার সত্ত্বেও যদি মহিলা, এইটা সব থেকে আমাদের লজ্জার ব্যাপার। এই রাজ্যে নারী মুখ্যমন্ত্রী হয়, কিন্তু এই রাজ্যে সব থেকে নারী নাম্বার ধর্ষণ 1 হয়ে দাঁড়িয়েছে এই রাজ্যে। এই ভারতবর্ষের নাম্বার 1 ধর্ষণ হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য। এই পশ্চিমবঙ্গে ধর্ষিত নাম্বার 1 এই ভারতবর্ষে। আপনাকে বললেন চাকরি দিয়েছে, যে চাকরি কোনো ফায়দা পাচ্ছে না, এখন কি চাকরি? দেখুন, আমাকে যে মুখ্যমন্ত্রী চাকরি দিয়েছিল বলেছিল কন্ট্রাক্ট জলে 2 বছর করো, তারপর তোমার চাকরি পার্মানেন্ট করে দেবো। আমি জানি না এটা আমার কী ধরনের চাকরি দিয়েছে। আমার কোনো সার্ভিস বুক নেই, ডিএ দিলে ডিএ পাই না। সব থেকে বড় কথা, আমার রিটায়ারমেন্টের পরে কোনো পেনশন নেই। তাহলে ভাবুন মুখ্যমন্ত্রী আমাকে কী চাকরি দিয়েছে। আমি এখন বুঝতে পারছি যে মুখ্যমন্ত্রী কেন আমাকে চাকরি দিয়েছে। যখন আমরা আন্দোলন করছিলাম, আন্দোলন থেকে সরানোর জন্যে মুখ্যমন্ত্রী আমাদের এই চাকরি টোপ দেখিয়েছিল। আর আমরা তখন আমরা গ্রামের লোক, আমরা কিছুই জানতাম না। যদি জানতাম মুখ্যমন্ত্রীর ফাঁদে পা দিতাম না। এখন কামদুনি দেখুন, মুখ্যমন্ত্রী যা যা প্রতিশ্রুতি দিয়েছিল, বলেছিল গ্রামে পাকা রাস্তা করে দেবো। রাস্তা এমন রাস্তা করে দিয়েছে 1 মাসের পরে রাস্তা খারাপ হয়ে গেছে। বলেছিল ওই যে রাস্তাতে আমার দিদি হেঁটে হেঁটে আসছিলো, বলেছিল ওই রাস্তায় পোস্টার বসিয়ে দেবো। পোস্টার তো দূরের কথা, পোস্টারও বসায়নি। বলেছিল লাইট দেবো, রাত্রিবেলা মেয়েদের আসতে অসুবিধা, আমি ওখানে লাইট দেবো। লাইটও কিচ্ছু করিনি। যে হাই স্কুলটা ছিল, হাই স্কুলটার অবস্থা খারাপ ছিল। মুখ্যমন্ত্রী চলছে হাই স্কুলটা আমি পাকা করে দেবো, তাও কিচ্ছু করিনি। মুখ্যমন্ত্রী যা প্রতিশ্রুতি দেয় একটা কিচ্ছু পূরণ করে না। মুখ্যমন্ত্রী পুরো ঢপের চপ দিচ্ছে। সামনে ভোট আসছে, অনেক প্রতিশ্রুতি দিবে যে আমাদের হাতে থাকলে আমরা এটা দেখে নিতাম, করে নিতাম, কিন্তু মুখ্যমন্ত্রী কিছু করে না। মুখ্যমন্ত্রী পুরো মানুষের কাছে একটা ঢপের চপ দিচ্ছে। যারা ছাড়া পেয়ে গেছিল, যারা জামিন পেয়েছিল, তারা কি করে? দেখুন, যারা ছাড়া পড়ে গেছে, আমি এই কলকাতায় আমার মুখ্যমন্ত্রী যে চাকরি দিয়েছে, এই একটা মানে সরকারি অফিসে চাকরি দিয়েছে, এখনো পর্যন্ত আমার স্থায়ী মানে পার্মানেন্ট চাকরি হয়নি। আমি মুখ্যমন্ত্রীকে বলতে চাই, এখানে যে আমাকে চাকরি দিয়েছে ওরা সব জানে। রীতিমতো 2 বার আমার অফিসের সামনে, আমি যেখানে কাজ করি আমার অফিসের সামনে ওরা হামলা করেছে, আমাকে মেরেছে, ধরেছে। আমি হিয়াসি থানায় গিয়েছিলাম, গিয়ে ডায়েরি করেছি, জিডি করেছি। হিয়াসি থানা কোনো অ্যাকশান নেয়নি। আমি ভিডিও দেখেছি যে আমার ওপরে ওরা হামলা করছে, আমার অফিসের সামনে ঘোরাঘুরি করছে, ওদেরকে ধরুন, কিছু বলুন। হিয়াসি থানা কোনো অ্যাকশান নেয়নি। এই সরকার কোনো অ্যাকশান নেবে না। এই সরকার তো ধর্ষিতার পরিবারের পক্ষে না, যারা ধর্ষণ করে তাদের পক্ষে। 26-এর নির্বাচন, একটা নির্বাচনে যদি এই অবস্থা হয়, 26-এর নির্বাচনে দেখুন, ছোট্ট একটা নির্বাচনে ছোট্ট একটা মেয়ের জীবন গিয়েছে, ঠিক আছে? এবার সামনে আসছে বিধানসভা ভোট। আমি বলে রাখছি, দেখবেন বিজেপির কত লোক মানে মার খায় এবং মার্ডার হয়। সিপিএম, কংগ্রেস, কত এদের এই বিরোধী পার্টিগুলো, কত মানুষ যে মরবে এই তৃণমূলীর হাতে, একমাত্র বিধানসভা ভোটের রেজাল্টের পরে বুঝবেন। কিন্তু মমতা ব্যানার্জির এই মুখ্যমন্ত্রী যেতে পারেনি, বিরোধী দলের নেতা তো এখনো যায়নি নদিয়ায়। নদিয়ায় শুনুন, আপনি যেটা বলছেন বিরোধী পার্টির লোকরা যাবে কি করে? ওখানে যেগলেই তো মানে ওকে দেখে ছিছি করবে, বলবে আপনি কেন এসেছেন, এই সব ব্যাপার। কি বলুন তো, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে ঘটনাটা ঘটলো, মুখ্যমন্ত্রী যেতে পারলো না, তারা কি করে যাবে? ওদের হাতে কি পাওয়ার আছে, ক্ষমতা আছে ওদের হাতে? এরা কি এখন এই রাজ্যে ক্ষমতায় আসতে পেরেছে? বিজেপি এখন মমতা ব্যানার্জি যখন বিরোধী দলের নেতা ছিল, সেই সময় তো আমরা দেখেছিলাম যেখানে ঘটনা হতো ছুটে চলে যেত। শুনুন, ওইটা হলো গদি পাওয়ার জন্যে, মুখ্যমন্ত্রীর গদি পাওয়ার জন্যে। কোনো ঘটনা ঘটলে ওখানে অনশনে বসে পড়তো, মিছিলে হাঁটতো, মাথা ফাটাতো মুখ্যমন্ত্রী। ওইসব হলো এখন এই গদিতে বসার জন্যে। তাহলে এরা কি গদি চায় না? এখন যারা বিরোধী, এখন এরা গদি চায়, সব মানুষই গদি চায়, কিন্তু এর পরে যে সরকার আসবে সে আমার মনে হয় সে সঠিক পথে চলবে, এই মুখ্যমন্ত্রীর ভুল পথে চলবে না।